শীতের রুক্ষ বাতাস যখন রক্তবীজ গ্রামের ওপর দিয়ে বয়ে যেত তখন মনে হতো যেন হাজারো ফিসফিসানি। গ্রামের নামটা নতুন নয়, প্রায় 2 শতাব্দী ধরে এই নাম চলে আসছে। বলা হয় গ্রামের এক প্রান্তে থাকা প্রাচীন বটগাছটার নিচে এক ভয়ঙ্কর রক্তপিশাচের জন্ম হয়েছিল এক কালো জাদুর বলি থেকে। বহু বছর আগে সেই গ্রামে ছিল প্রতাপশালী তান্ত্রিক কালুনাথ। তার ক্ষমতা ছিল ভয়ঙ্কর, সে নাকি মানুষের রক্ত দিয়ে কায়া বানাতে পারত। একবার গ্রামের সহজ সরল মেয়ে মালিনীকে কালুনাথ তার কালো জাদুর শিকার বানাতে চেয়েছিল। মালিনী যখন বাধা দেয় তখন ক্রোধে উন্মত্ত কালুনাথ তাকে অভিশাপ দেয়, তোর রক্তে আজ যে কালো জাদুর বীজ বপন করলাম তা থেকে জন্ম নেবে এক রক্তপিশাচ। সে তোর বংশের প্রতিটি রক্তের কণাকে শোষণ করে নেবে, আর এই গ্রাম পরিচিত হবে তার রক্তবীজ নামে। ওই বটগাছটার নিচে কালুনাথ নিজের হাতে মালিনীর রক্ত দিয়ে এক পিশাচের আত্মা ডেকে এনেছিল। এরপর থেকেই গ্রামের অমঙ্গলের শুরু। প্রতি পূর্ণিমার রাতে যখন চাঁদ রক্তিম আকার ধারণ করত তখন বটগাছটা থেকে এক হিমশীতল কালো ছায়া বের হয়ে আসত। সেই ছায়াটাই হলো সেই রক্তপিশাচ। তার চোখ দুটো ছিল জবা ফুলের মতো লাল, আর সে ফিস ফিস করে শুধু একটাই কথা বলতো, রক্ত, আমার জন্য রক্ত। গ্রামের মানুষরা ভয়ে থরথর করে কাঁপত। তারা জানত পিশাচ কারো ওপর ভর করলে তার শরীর থেকে সব রক্ত শুষে নেবে, কেবলই থাকবে নিথর শুকনো দেহটা। গ্রামের অনেকেই নিরুদ্দেশ হতে শুরু করল। প্রথমেই নিখোঁজ হলো রাখাল ছেলে অসীম। পরের দিন সকালে তার রক্তশূন্য দেহটা পাওয়া গেল বটগাছের ডালে ঝুলন্ত অবস্থায়। তারপর গ্রামের প্রধানের ছোট বোন লীলাকেও একই পরিণতি বরণ করতে হলো। তার গলায় পাওয়া গেল পিশাচের ধারালো নখের স্পষ্ট চিহ্ন। একবার সাহসী যুবক অনির্বাণ সিদ্ধান্ত নিল এই পিশাচকে মোকাবিলা করবে। তার পরিবারের 2 জন সদস্যকেও পিশাচের বলি হতে হয়েছিল। এক গভীর অমাবস্যার রাতে অনির্বাণ কালুনাথের দেওয়া কিছু প্রাচীন মন্ত্রের বই নিয়ে বটগাছের নিচে গেল। সে দেখল সেখানে পিশাচটা এক কালো জাদুর বেদি তৈরি করে রেখেছে। বেদিটার চারপাশে ছড়িয়ে আছে মানুষের শুকনো হাড়গোড়, আর মাঝখানে থকথকে রক্ত। পিশাচ তখন সেখানেই মন্ত্র পাঠ করছে। অনির্বাণ বুঝতে পারল কালুনাথের কালো জাদু এত সহজে ভাঙবে না। পিশাচকে দুর্বল করার জন্য তার রক্ত চাই, কারণ পিশাচের উৎপত্তি হয়েছিল মালিনীর পবিত্র রক্ত আর কালুনাথের অপবিত্র জাদুর মিশ্রণে। অনির্বাণ মন্ত্র পড়তে শুরু করতেই পিশাচ হিংস্রভাবে তার দিকে এগিয়ে এলো। অনির্বাণ তখন শেষ চেষ্টা হিসেবে তার হাতের রক্ত ছিটিয়ে দিল বেদির ওপর। মন্ত্র আর রক্তের মিশ্রণে প্রচণ্ড আলো ঝলসে উঠল। পিশাচ যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু পুরোপুরি ধ্বংস হল না। কালো ধোয়ার কতরিক্ষা ক্রমশ ছোট হয়ে যাওয়ার আগে পিশাচ শুধু বলে গেল, রক্তবীজ, আমি আবার ফিরব, আমার রক্তের নেশা কখনো মিটবে না। অনির্বাণ কোনো মতে প্রাণে বাঁচল। সে রাতের পর থেকে রক্তবীজ গ্রামের আতঙ্ক আর দূর হয়নি। গ্রামের মানুষ আজও বিশ্বাস করে প্রতি অমাবস্যা আর পূর্ণিমার রাতে বটগাছের নিচে কান পাতলে সেই রক্ত পিশাচের ফৌসফুসানি শোনা যায়। সে নাকি তার সেই কালো জাদুর অসমাপ্ত কাজ শেষ করার অপেক্ষা করছে। গ্রামের প্রতিটি নতুন রক্তই হল তার নতুন বীজ। রক্তবীজ গ্রামে শান্তি ফেরেনি। অনির্বাণ, যে একসময় পিশাচকে পরাজিত করার সাহস দেখিয়েছিল, সে এখন গ্রামের বটগাছটির পাশেই ছোট একটি কুটিরে একাকী জীবন কাটায়। সবাই তাকে সাহসী বললেও অনির্বাণ জানে পিশাচ ধ্বংস হয়নি, শুধু দুর্বল হয়ে মাটির গভীরে ঘুমিয়ে আছে। তার শরীরটা হয়তো বাঁচানো গিয়েছিল, কিন্তু তার ঘুমন্ত চোখ আজও সেই ভয়ঙ্কর রাতের স্বপ্ন দেখে, যেখানে পিশাচ ফিসফিস করে বলে গিয়েছিল, আমি আবার ফিরব। অনির্বাণ এখন তার বাকি জীবন উৎসর্গ করেছে পুরনো পুঁথি আর কালো জাদুর প্রতিরোধের উপায় খুঁজে বের করতে। সে জানতে পারে সেই রক্ত পিশাচকে পুরোপুরি ধ্বংস করতে হলে তাকে সেই প্রথম বলিদানের রক্তের সংস্পর্শে আনতে হবে, অর্থাৎ মালিনীর কোনো বংশধরকে। নতুন অতিথি মহুয়া। এরই মধ্যে শহরে থাকা রক্তবীজ গ্রামের এক পুরনো পরিবারের মেয়ে
মহুয়া তার মৃত দিদার শেষ ইচ্ছা পূরণ করতে গ্রামে আসে। মহুয়া জানে না সে আসলে অভিশপ্ত মালিনীর বংশধর। সে গ্রামের নির্জন প্রকৃতি আর প্রাচীন বটগাছটার কাছে গিয়ে সময় কাটাতে ভালোবাসে। এক পূর্ণিমার রাত, বটগাছের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মহুয়ার হাত ভুলবশত সেই কালো জাদুর বেদির ওপর ছিটানো শুকনো রক্তের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে মহুয়ার শিরায় শিরায় এক হিমশীতল স্রোত বয়ে যায়। সে শুনতে পায় মাটির নিচ থেকে কেউ তাকে ডাকছে। খুব পরিচিত অথচ ভয়ঙ্কর একটি কণ্ঠ। এসো, এসো আমার রক্ত, তোমার জন্যই আমি অপেক্ষা করছি। মহুয়া ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালায়। পিশাচের জাগরণ। পরের দিন গ্রামে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। গ্রামের টিউবওয়েল থেকে জল তোলার সময় মানুষ দেখে জলের বদলে বেরিয়ে আসছে থকথকে কালো রক্ত। সমস্ত গ্রামবাসী আতঙ্কে চিৎকার করে উঠল। অনির্বাণ বুঝতে পারল পিশাচ ফিরে এসেছে। সে শুধু বটগাছের নিচেই নেই, এখন সে গ্রামের শিরায় শিরায় জলের উৎসে তার কালো জাদু ছড়িয়ে দিয়েছে। রাতে মহুয়া যখন ঘুমোচ্ছিল তখন তার ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। বাইরের বাতাস ঘরের ভেতরে প্রবেশ করল না, বরং তার ঘরের ভেতর থেকে একটি ঘন রক্তের গন্ধযুক্ত বাতাস মহুয়ার দিকে এগিয়ে আসতে লাগল। মহুয়া দেখল জানালার কাঁচে রক্ত দিয়ে লেখা হচ্ছে কিছু প্রাচীন অক্ষর। ঠিক তখনই অনির্বাণ হাতে একটি রূপোর শিকল নিয়ে মহুয়ার ঘরে প্রবেশ করল। সে চিৎকার করে বলল, তুমি সেই মালিনীর শেষ রক্ত। তোমার রক্ত দিয়েই সে পুরোপুরি ফিরে আসবে। রক্তের খেলা। পিশাচ ততক্ষণে মহুয়ার ওপর ভর করার জন্য তার দিকে ছুটে আসছে। সে এখন এক কালচে লাল বায়ু সদৃশ আকার নিয়েছে, যার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো। অনির্বাণ মহুয়াকে রক্ষা করার জন্য তাকে পিছনে টেনে নিয়ে রূপোর শিকলটি পিশাচের দিকে ছুঁড়ে মারল। পিশাচ শিকলের স্পর্শে তীব্র যন্ত্রণায় কুঁকড়ে গেল। রূপা হল তার কালো জাদুর বিষ। পিশাচ তখন অনির্বাণকে লক্ষ্য করে তার হাতের নখ দিয়ে বাতাস চিড়ে ফেলল। অনির্বাণকে রক্ত ঝরিয়ে মাটিতে পড়ে যেতে দেখে মহুয়ার ভেতরের সেই প্রাচীন রক্ত জেগে উঠল। মহুয়া হঠাৎ করেই তার দিদার কাছ থেকে পাওয়া পুরনো একটি লকেট হাতে নিল। লকেটটিতে মালিনীর আমলের এক পবিত্র মন্ত্র লেখা ছিল। মহুয়া চোখ বন্ধ করে সেই মন্ত্রটা পড়তে শুরু করল। মন্ত্রের শক্তি আর মহুয়ার বংশের পবিত্র রক্ত যখন একসঙ্গে হল, তখন সেই কালো পিশাচের অস্তিত্ব কাঁপতে শুরু করল। পিশাচ তার আসল রূপ ছেড়ে একটি ছোট্ট রক্তমাখা বীজের মতো বস্তুতে পরিণত হল। অনির্বাণ উঠে দাঁড়াল। সে লকেটটিকে তুলে নিয়ে সেই রক্তমাখা বীজটিকে গ্রামের প্রধানের সহায়তায় গভীর নদীতে ফেলে দিল। শেষে শুরু। রক্তবীজ গ্রাম থেকে সাময়িকভাবে সেই কালো জাদুর ভয় দূর হল, কিন্তু অনির্বাণ আর মহুয়া জানে নদীতে ফেলা সেই বীজ হয়তো একদিন আবার জল আর কাদা ভেদ করে নতুন শিকড় বিস্তার করতে পারে। তাই তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় গ্রামের নাম রক্তবীজ পাল্টে তারা নতুন নাম দেবে, যে নামে শুধু ভয় নয়, সাহসের গল্পও থাকবে। কিন্তু গ্রামের বুড়োরা ফিসফিস করে বলে, নাম পাল্টালেও মাটির গভীরে সেই অভিশাপের বীজ লুকিয়ে আছে। যেদিন সেই বীজ অঙ্কুরিত হবে সেদিন তৃতীয়বারের জন্য গ্রামে রক্তক্ষরণ হবে। নতুন নাম, পুরনো ভয়। বহু বছর কেটে গেছে। অনির্বাণ ও মহুয়া গ্রামবাসীর সাহায্যে রক্তবীজ গ্রামের নাম পরিবর্তন করে রেখেছে শান্তিপুর। গ্রামের মানুষজন এখন আগের চেয়ে বেশি শান্তিতে বসবাস করে। অনির্বাণ এখন গ্রামের প্রবীণতম এবং মহুয়া গ্রামের বিদ্যালয়ের শিক্ষিকা। তারা দুজনেই সতর্ক থাকে, কিন্তু জীবন তার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। তবে মহুয়া তার পরিবারের অভিশাপ ভোলেনি। সে জানতে পেরেছে তার দিদা তাকে যে লকেটটি দিয়েছিলেন সেটি ছিল মালিনীর শেষ স্মৃতিচিহ্ন, যার মধ্যে পিশাচকে সম্পূর্ণ ধ্বংস করার শেষ মন্ত্রটি লুকানো আছে। কিন্তু সেই মন্ত্র কেবল তখনই কাজ করবে যখন পিশাচ তার সর্বোচ্চ শক্তি নিয়ে ফিরে আসবে। নদীর গর্জন। একদিন গভীর রাতে শান্তিপুরে শুরু হলো একটানা বৃষ্টি। সেই বৃষ্টিতে নদী ফুলে ফেঁপে উঠল। নদীতে ফেলা সেই পিশাচের বীজ, যা এতদিন নদীর কাদা আর শ্যাওলার নিচে সুপ্ত ছিল, তা নদীর জল আর জাদুকরী বৃষ্টির প্রভাবে আবার শক্তি সঞ্চয় করতে শুরু করল। ভোরের আলো ফোটার আগে গ্রামের মানুষজন শুনতে পেল নদী যেন গর্জন করছে, আর সেই গর্জন ভেদ করে মাটির নিচ থেকে ভেসে আসছে এক ভয়ঙ্কর পৈশাচিক হাসি। নদীর কিনারায় দেখা গেল থকথকে রক্তের ঢেউ। পিশাচ ফিরে এসেছে, কিন্তু এবার আর কোনো বায়বীয় ছায়া হিসেবে নয়। এবার সে ফিরেছে এক বিশাল, কুৎসিত এবং ভয়ঙ্কর আকার নিয়ে, যার শরীরটা রক্ত আর কাদা দিয়ে তৈরি। তার লক্ষ্য একটাই, মহুয়া মালিনীর শেষ রক্ত, কালুনাথের শেষ জাদুকর।
পিশাচকে এত ভয়ঙ্কর রূপে দেখে গ্রামবাসী পালাতে শুরু করল, কিন্তু মহুয়া আর অনির্বাণ জানে এবার না লড়লে আর রক্ষা নেই। ঠিক সেই মুহূর্তে মহুয়া দেখল নদীর পাড়ে দাঁড়িয়ে আছে এক শীর্ণকায় বৃদ্ধ, যার চোখে কালুনাথের মতো একই উন্মাদ দৃষ্টি। সে নিজেকে কালুনাথের শেষ শিষ্য হিসেবে পরিচয় দিল। কালুনাথের জাদু সম্পূর্ণ হতে পারেনি, কারণ সে মালিনীর রক্ত পুরোপুরি শোষণ করতে পারেনি। আজ সেই কাজ শেষ হবে। তোমার রক্তই হবে এই অভিশাপের শেষ বলিদান। কালুনাথের শিষ্য হুঙ্কার দিল, শেষ বলিদান। পিশাচটি দ্রুত মহুয়ার দিকে ছুটে এল। অনির্বাণ তার হাতের রূপোর তরোয়াল নিয়ে পিশাচকে আঘাত করার চেষ্টা করল, কিন্তু পিশাচের শরীর এত পুরু ছিল যে তরোয়াল তাতে আটকে গেল। তখন মহুয়া তার লকেট হাতে নিয়ে মন্ত্রপাঠ শুরু করল। কালুনাথের শিষ্য হেসে উঠল, এই সামান্য মন্ত্রে কিছুই হবে না। মহুয়া বুঝল সময় এসে গেছে। সে নিজের হাতের তাল কেটে লকেটের ওপর রক্ত ঢেলে দিল। মালিনীর পবিত্র রক্ত এবং মহুয়ার বংশের শেষ রক্ত মিশে গেল লকেটের জাদুর সঙ্গে। সঙ্গে সঙ্গে লকেটের পাথর থেকে এক তীব্র শুভ্র আলো ঝলসে উঠল। সেই আলোয় শুধু পিশাচই নয়, কালুনাথের শিষ্যও দগ্ধ হতে লাগল। মহুয়া তখন সেই লকেটের আলো পিশাচের দিকে ছুঁড়ে মারল। পিশাচ তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার রক্ত আর কাদার শরীর গলে যেতে শুরু করল। অবশেষে এক বিকট শব্দ করে সেই পিশাচ মাটির গভীরে বিলীন হয়ে গেল। তার সাথে সাথে কালুনাথের শিষ্য ছাই হয়ে গেল। শান্তির চিরন্তন আলো। নদী শান্ত হল। আকাশ থেকে রক্তবৃষ্টি বন্ধ হয়ে নেমে এল স্নিগ্ধ বিশুদ্ধ জল। মহুয়া আর অনির্বাণ বুঝতে পারল পিশাচের বংশের অস্তিত্ব শেষ হয়েছে, কারণ মালিনীর শেষ বংশধরের রক্তের শক্তিতেই সেই অভিশাপ চিরতরে শেষ হয়েছে। মহুয়া অবশ্য প্রাণে বেঁচে গিয়েছিল, কারণ তার পবিত্র রক্ত শুধুমাত্র অভিশাপ ধ্বংস করার জন্যই ব্যবহৃত হয়েছিল, পিশাচের শক্তি বৃদ্ধির জন্য নয়। শান্তিপুর গ্রামটি সত্যিই এবার শান্ত হল। গ্রামের বটগাছটির নিচে আর কোনোদিন পিশাচের ফিসফিসানি শোনা যায় না। সেখানকার মাটি এখন আর অভিশাপের ভারে ভারী নয়, বরং শত বছরের পুরনো এক অভিশাপ ভাঙার সাহসের গল্প বহন করে। গল্পের এই সমাপ্তি আপনার কেমন লাগলো?